টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ, কিন্তু শেষ মুহূর্তে পারল না বাংলাদেশ। বোলারদের নৈপুণ্যে দারুণ সুযোগ সৃষ্টি হলেও ব্যাটারদের ভুলে জেতা হলো না রাইজিং এশিয়া কাপের শিরোপা। কাতারের দোহায় আজ দুই দলের মাঝেই লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। ফাইনালের উত্তাপ ছিল শেষ পর্যন্ত। এমন লড়াই শেষে বাংলাদেশের পরাজয় নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। ডাকআউটের প্লেয়াররা জার্সি দিয়ে মুখ ঢাকছেন, ঢাকবেনই বা না কেন? এমন জেতা ম্যাচ কেউ হাতছাড়া করে? সুপার ওভারে বাংলাদেশের হয়ে প্রথমে ব্যাট করতে নেমেছিলেন সাকলাইনার হাবিবুর রহমান সোহান। টুর্নামেন্ট জুড়েই দারুণ ব্যাট করতে থাকা সোহান দানিয়েলের করা সুপার ওভারের প্রথম বলে নিলেন সিঙ্গেল। টেইলে নামা সাকলাইন এক্সপোজ হলেন বটে, তবে এই ম্যাচ সুপার ওভার পর্যন্ত আনার পেছনে তো তার ভূমিকা ছিল যথেষ্ট। কিন্তু প্রথম বলেই আউট হয়ে গেলেন। তারপর জিসান আলম নেমে ওয়াইডে একটা বাউন্ডারিও পেলেন। সুপার ওভারের তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে রোপ পার করতে পারেননি জিসান আলম। পাকিস্তান শাহিনকে টার্গেট ছুড়ে দেয়া গেল মোটে 7 রান। কাজটা অবশ্য সহজেই করতে পেরেছে পাকিস্তানিরা। রিপন মন্ডলের করা প্রথম 2 বলে 2 রান আর তৃতীয় বলে বাউন্ডারি আদায় করে নেন সাদ মাসুদ। পরের বলে সিঙ্গেল নিতে আর কোনো সমস্যাই হয়নি পাকিস্তানিদের। আরও একবার তীরে এসে তরি ডোবানোর গল্প লিখল বাংলাদেশের ক্রিকেট। দিনের শুরুটা অবশ্য দারুণভাবেই করেছিল বাংলাদেশ এ দল। ওপেনার ইয়াসির খানকে রান আউট করে সাজঘরের পথ দেখিয়ে দেন আব্দুল গফার সাকলাইন। এরপর মোহাম্মদ ফাইক নেমে খেলতে পারলেন মোটে 2 বল। মেহরাবকে ফেরালেন ক্লিন বোল্ড করে। গাজী ঘুরিয়েও ডাবল ডিজিটে যেতে পারেননি। একপাশে ওপেনার মাস সাদাকাত প্রতিরোধ গড়েছিলেন, তবে দলীয় 49 রানে তাকে ফিরিয়েছেন জিসান আলম। সাদাকাতের ব্যাটে আসে 23। আরাফাত মিনহাস উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেছিলেন, তবে 25-এর বেশি স্কোরবোর্ডে যোগ করতে পারেননি তিনি। টাইগার বোলারদের পরীক্ষা নিতে পেরেছেন কেবল সাদ মাসুদ। 22 বলে 38 রান তুলে দিতে চেয়েছিলেন ফিনিশিং টাচটাও, তবে নিজের শেষ ওভারে এসে পাকিস্তান দুর্গে ভাঙন ধরালেন রিপন মন্ডল। একে একে সাদ, উবাইদ আর দানিয়েলের উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে থামিয়ে দেন 125-এ। জবাবে বাংলাদেশের অ্যাটাকিং শুরু হলেও একে একে উইকেট হারাতে থাকে তারা। একপাশে হাবিবুর রহমান সোহানকে রেখে ফিরে যান জিসান আলম, মাহিদুল অঙ্কন, ইয়াসির আলী আর ক্যাপ্টেন আকবর আলীও। কেউ পাননি 2 ডিজিটের রান। 17 বলে 26 করে সোহানও ফিরে গেলে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল রাকিবুল হাসানের সাথে সাকলাইনের পার্টনারশিপ। সঙ্গী মেহরবের ইনিংসটাও কম গুরুত্বপূর্ণ নয়। রাকিবুলের সাথে তার পার্টনারশিপটাই ম্যাচের এই ছবি আঁকতে পুরো দমে কাজে এসেছে। মোট 3টা বাউন্ডারি আর একটা ছক্কা মেরেছিলেন রাকিবুল, তবে তার 21 বলে 24 রান তুলে দানিয়েলের বলে আউট হওয়ার পর নিভু নিভু বাংলাদেশের আশার সব প্রদীপ। কিন্তু হাল ছাড়ার বান্দা নন সাকলাইন। শেষ উইকেটে রিপন মন্ডলকে সাথে করেই চ্যালেঞ্জটা নিলেন। শেষ বেলায় জোড়া ছক্কা হাঁকিয়ে 12 বলে তুললেন 16 রান। টাইগারদের শেষ ব্যাটার রিপনেরও এলো একটা ছক্কা, আর সেই সুবাদেই পাকিস্তানের 125 রানের বিপরীতে নির্ধারিত 20 ওভারে ওই 125ই তোলে বাংলাদেশ। তবে সুপার ওভারটা আর নিজেদের করে নিতে পারেনি আকবর আলীর দল। পাকিস্তান শাহিনস এশিয়া কাপ রাইজিং স্টার্সের চ্যাম্পিয়ন। আকবর আলীরা ফিরছে রানার্স আপ হয়েই। রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তান ফাইনাল ম্যাচের রেজাল্ট আপনি ভুলে যান। একবারের জন্য চিন্তা করেন, বাংলাদেশ 126 চেস করতে নেমেছে। এই যুগে 126 মোটামুটি একটা ভালো ব্যাটিং উইকেটে সহজ টার্গেট হবার কথা। কিন্তু বাংলাদেশ মাইদুল ইসলাম অঙ্কন, ইয়াসির রাব্বি কিংবা ক্যাপ্টেন আকবর আলী, তারা যেভাবে ব্যাট করলেন, তাদের ব্যাটিং দেখে মনে হলো জাকের আলী অনিক কিংবা তাওহিদ হৃদয় কিংবা শামীম হোসেন পাটোয়ারি, তাদের যেন এক্সটেন্ডেড কিছু লোয়ার গ্রেড ভার্সন আমরা এই টিমে দেখছি। অর্থাৎ এই যে বলা হয় না বাংলাদেশের পাইপলাইনের প্লেয়ার আছে, ন্যাশনাল টিমের যে ধরনের নির্বোধ ক্রিকেটাররা আছে, কোয়ালিটি লেস ক্রিকেটাররা আছে, লেস আইকিউর ক্রিকেটাররা আছে, পাইপলাইনে ঠিক তাদের চেয়ে আরও বাজে ক্রিকেটার আছে। আমি স্পেসিফিক্যালি 2টো প্রশ্ন করি। নাম্বার 1, অল ইম্পর্টেন্ট ফাইনালে জাওয়াদ আবরারকে বাদ দেওয়া হলো কেন? তাকে তো পানি টানতে দেখলাম। এরকম একটা ম্যাচে আপনারা মৃত্যুঞ্জয় চৌধুরীকে, আমার দ্বিতীয় প্রশ্ন, কেন খেলালেন? ব্যাটসম্যান হিসেবে প্রতিদান দিয়েছেন আপনাদের বাজে সিদ্ধান্তের এগেনস্টে, ততোধিক বাজে পারফরমেন্স করে 2 বলে 0। অলরাউন্ডার হিসেবে খেলিয়েছেন মৃত্যুঞ্জয়কে, তাহলে বোলিং দিলেন না কেন? তাহলে নিশ্চিতভাবে বোলার হিসেবে খেলিয়েছেন। আবার প্রশ্ন, বোলিং দিলেন না কেন মৃত্যুঞ্জয়কে? এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবে? অল ইম্পর্টেন্ট ফাইনালকে আপনারা একটা তামাশা বানিয়ে ফেললেন। জাওয়াদ আবরার ড্রপ, আবু হায়দার রনির পারফরমেন্স খারাপ ছিল, তার জায়গায় মৃত্যুঞ্জয়কে খেলানো হয়েছে
ঠিক আছে, এটুকু মানা যায়। মাহফুজুর রাব্বি অল ইম্পর্টেন্ট ফাইনালে আরিফুল নামে দুর্দান্ত পারফর্ম করে একটা ছেলে বসে রইল পুরো টুর্নামেন্টে। আপনারা ব্যাটসম্যান যদি জাওয়াদকে রিপ্লেস করেন, হি উইল বি রিপ্লেসড বাই এ ব্যাটসম্যান হু ক্যান অলসো বল অফ স্পিন। আরিফুলকে বসিয়ে রাখলেন আপনারা। আমি জানি না এগুলো কি কারণে হয়েছে। এবং এগুলোর আরেকটা ব্যাপার বলা যায় যে ন্যাশনাল টিমের ড্রেসিং রুমে এখন তো ব্যাককলের মেলা। সো ওই ব্যাককলের মেলার আরেকটু লোয়ার গ্রেড ব্যাককলরা এই টিমটাকে চালাচ্ছে। আপনি এটুকু মনে করতে পারেন। আমাদের মফস্বলে একটা কথা খুব প্রচলিত ছিল যে কোনো ভালো ছেলে মেয়ে, আমি অনেকবারই কথাটা বলেছি, কোনো ভালো ছেলে মেয়ে যদি বেটার রেজাল্ট করতো পরীক্ষায়, এইচএসসি এইচএসসি, গার্ডিয়ানরা বলতো ওদের পা ধোয়া পানি খা। এই যে রাকিবুল কিংবা মেহরাব অহিন, লিটারালি ইয়াসির রাব্বি, তারপর আপনার মাইদুল অঙ্কন, ওদের পা ধোয়া পানি খাওয়া উচিত। মাইদুল অঙ্কন সম্পর্কে তো আমি একটা ফেসবুক স্ট্যাটাসই দিয়েছিলাম খেলা চলাকালীন যে হি ইজ জাস্ট অ্যানাদার ক্রিকেটার, জাতীয় দলে খেলবে, বাদ পড়বে, আবার আসবে, 4-5-7 বছর খেলে যাবে, বেশ টাকা কামাবে, 10 বিঘা জমি কিনবে, ঢাকায় ফ্ল্যাট কিনবে, বাট বড় প্লেয়ার কোনোদিন হবে না। 126 চেস করতে গিয়ে 4 বলে শূন্য থাকার পরে যে প্লেয়ার রিভার্স সুইপ খেলতে যায়, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, যে প্লেয়ার ডাউন দ্য উইকেট সে এক্সট্রা কাভারের ওপর দিয়ে মারতে চায়, তারও আগে পাওয়ার প্লেতে সুপার ওভারে জেতার জন্য মোটে 1 রান দরকার, যে প্লেয়ার ছক্কা মেরে ম্যাচ জিতে চায়, ফার্স্ট বলে শূন্য করে আউট হয়ে আসে, এদের ভাই ক্রিকেটিং আইকিউ শূন্য। এরা ক্রিকেটটা খেলে, নো ডাউট ব্যাটিং কিভাবে করতে হয়, বোলিং কিভাবে করতে, এগুলো জানে, কিন্তু ক্রিকেটও যে মেন্টাল গেম না, ক্রিকেটের সঙ্গে এদের মেন্টাল কোনো অ্যালাইনমেন্ট নাই। এরা অন্য কোনো পেশা না বেছে ক্রিকেটটা বেছে নিয়েছে দ্যাট রুটি রুজি এইটা হিসেবে। ছোটবেলায় ধরেন যে বিভিন্ন ওস্তাদের আন্ডারে ট্রেনিং করতো, কেউ বিকেএসপিতে, কেউ এলাকার একাডেমিতে, তারপর সেখান থেকে জাগলিং করতে করতে এ টিম, এইচপি, হ্যান করে জাতীয় দলে চলে আসে। কিন্তু বেশিরভাগের ক্রিকেটের সঙ্গে যে মেন্টাল কানেকশনটা, ক্রিকেটিং যে স্মার্টনেস, ক্রিকেটিং যে আইকিউ, আনফর্চুনেটলি বাংলাদেশের ক্রিকেটার সেগুলো বেশিরভাগের ক্ষেত্রে নাই। সো বাংলাদেশের মিডল অর্ডার যেভাবে ন্যাশনাল টিমে কলাপস করছে, ন্যাশনাল টিমের মিডল অর্ডার দিনের পর দিন যেভাবে যাচ্ছে তাই পারফরমেন্স করছে, ঠিক একইভাবে পাইপলাইনে এ টিমের মিডল অর্ডারও আমরা ঠিক একই ঘটনা দেখতে পাচ্ছি। এবারের রাইজিং স্টার এশিয়া কাপে সেটা প্রমাণ হয়ে গেল। এটা আপনি আকবরের কথা বলেন, এটা আপনি ইয়াসির রাব্বির কথা বলেন, মাইদুলের কথা বলেন, XYZ যার কথা বলেন, মানে ওই ডাল চাল একই খিচুড়ি পুরো ব্যাপারটাই। বোলারদের ব্যাপার যত প্রশংসা করবেন তত কম হবে। প্রথম ওভারে ফার্স্ট বলে রান আউট, পরের ওভারে মেহরাব অহিন দুর্দান্ত এক অফ স্পিনে বোল্ড করলেন, ঠিক তার পরের ওভারের প্রথম বলে পরপর 3 ওভারের প্রথম বলে উইকেট তুলেছে বাংলাদেশ। রাকিবুল পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত। আমি এর আগে একদিন বলেছিলাম যে বাংলাদেশের হোয়াইট বলে লেফট আর্মার স্পিনার যতজন আছেন তাদের মধ্যে রাকিবুলকে দেখলে মনে হয় তিনি ডমিনেট করবেন ভবিষ্যতে। এবং এই যে পাওয়ার প্লেটে পাকিস্তান 40 তুললো 3 উইকেটে, তারপরের যে ফেজটা মিডল ওভার, এখানে বাংলাদেশ আউটস্ট্যান্ডিং ছিল, 3 উইকেট তুলেছে তো, এবং সেখানে মাত্র 30-35 রান দিয়েছে। কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। কোথায় জানেন? ছোট করে যোগ করে দেই, এই যে জিসান আলম, তাকে 1 ওভার বল করানো হয়েছে। ওই 1 ওভারে তিনি পাকিস্তানের টপ স্কোরার তো বটেই, সাদাকাত পুরো টুর্নামেন্টের টপ স্কোরার, তার 1টা উইকেট নিয়ে দিয়েছে। পাকিস্তানের এই টিমটা এই রাইজিং স্টার্স টুর্নামেন্টে শেষ 5 ওভারে সবচেয়ে বেশি ইকোনমিতে রান তোলে, 13-র উপরে, এবং সেটার আলামত আমরা পাচ্ছিলাম 16, 17, 18 এই 3 ওভারে। 15 ওভার শেষে পাকিস্তানের রান ছিল 76, 6 উইকেটে। পরের 3 ওভারে আপনার মাহফুজুর রাব্বি 1 ওভারে দিলেন 13, তার ওভারে রিপন মন্ডল দিলেন 15, তার ওভারে আব্দুল গাফফার সাকলাইন দিলেন 12। ইনফ্যাক্ট রিপন মন্ডল 25 রান দিয়েছেন, তার 1 ওভারেই 15 দিয়েছেন, সেটা ছিল সম্ভবত 17তম ওভার। 16, 17, 18 3 ওভার পাকিস্তান 40 রান তুলেছে। যখন মনে হচ্ছিল এই যে 13-র মতো ইকোনমিতে বা স্ট্রাইক রেটে তারা শেষ 5 ওভারে রান তোলে, সেটার একটা প্রপার রিফ্লেকশন পাওয়া যাচ্ছিল। কিন্তু রিপন মন্ডল টুর্নামেন্টের বেস্ট বোলার, টুর্নামেন্টের বেস্ট, মানে সবকিছু মিলেই বোলিং দিক থেকে হি ইজ দ্য বেস্ট। 1 ওভারে যে 3 উইকেট তুলে দিলেন না, ওই 3 উইকেট তুলে যেখানে পাকিস্তান 140 করতে পারতো সেটাকে নিয়ে 125-এ নিয়ে আসলেন। আমরা সবসময় বলি 20টা রান কম হয়েছে। রিপন মন্ডলের ওই 1 ওভারে 3 উইকেট তোলার কারণে পাকিস্তান 20টা রান কম করছে। একা 20 রান চেক দিয়ে দিয়েছে রিপন মন্ডল। আর কি চান আপনি? কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে ব্যাট করলো, স্পেসিফিক্যালি মিডল অর্ডার, রাকিবুলের হিরোইক ইনিংস বা হিরোইক চেষ্টা, মেহরাব অহিনের চেষ্টা, এ সবই ঠিক ছিল। কিন্তু বাংলাদেশের মিডল অর্ডারের যে যারা ব্যাট করেন বা পাইপলাইনও যারা আছেন, এরা যে প্রয়োজনের সময় একদম খারাপভাবে বলে কাপড় চোপড় নষ্ট করে ফেলেন, প্রেশার সিচুয়েশন এরা যে চোখে সর্ষে ফুল দেখেন, খুব ক্রাঞ্চ মোমেন্টে এরা যে ডিসিশন নিতে পারেন না,
অপোনেন্ট যখন চাপ দেয় তারা যে তখন ক্রিকেট খেলাটা ভুলে যান, এই সব কিছু এই ফাইনাল ম্যাচে দুর্দান্তভাবে প্রমাণ হয়ে গেছে। মানেন আর না মানেন, এটাই বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন। বাংলাদেশ ক্রিকেটের বড়গুলো যেমন, বাংলাদেশ ক্রিকেটের ইমিডিয়েট জুনিয়ররা তেমন, এরপরে যারা আসছে তারা কেমন হবে সেটা জানি না, কিন্তু পাইপলাইন এবং তার পরের পাইপলাইন মোটামুটি একই অ্যালাইনমেন্টে আছে। বড়গুলো এখনো পর্যন্ত ক্রিকেটিং স্মার্টনেসের দিক দিয়ে নিজেদের অসারতা প্রমাণ করে চলেছে, দিনের পর দিন জাকের আলীরা নিজেদের মানে ক্রিকেটিং সেন্স, ক্রিকেটিং আইকিউর একদম প্রপার প্রমাণ দিচ্ছে, তারপরের গুলো একই প্রমাণ দিচ্ছে। মেনে নেন, এটাই বাংলাদেশ ক্রিকেট।